জলপরী আমাদের কল্পনার জগতের অন্য এক চরিত্র। জলপরীকে নিয়ে অনেক উপন্যাস চিত্ররচিত হলেও কিন্তু কেউ কি আজ পর্যন্ত জলপরী দেখা পেয়েছিল, নাকি এটা শুধু মানুষের একটি কল্পনা? না, এটা কোনো কল্পনা না, আসলে জলপরী আছে। তারা আমাদের মধ্যেই আছে, কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা। জলপরী নাকি দেখতে অনেক সুন্দর হয়। পৃথিবীতে খুব অল্প কয়েকজন ভাগ্যবান মানুষই আছে যারা জলপরীকে খুঁজে পেয়েছে। এই মুভিটাও এরকম এক সুন্দরী জলপরীর জীবন কাহিনী নিয়ে নির্মিত। কথা না বাড়িয়ে আজকে গল্পের এক্সপ্লেনেশনটা শুরু করে দিই। গল্পের শুরুতে প্রধান ক্যারেক্টার জুনকে দেখানো হয়। জুন হচ্ছে একজন প্রতারক। তার দলের আরো দুইজন সদস্য রয়েছে, তারা হলো প্রাং। প্রাং হচ্ছে তাদের দলের মাস্টার মাইন্ড, অর্থাৎ প্রতারণার সমস্ত প্ল্যান করে থাকে। এবং আরেকজন থিউ হলো সে একজন হ্যাকার। জুনের একটি অ্যাবিলিটি হলো সে একজন ম্যাজিশিয়ান এবং ম্যাজিকের মাধ্যমে মানুষকে হিপনোটাইজ করে ফেলতে পারে, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য যে কারো মস্তিষ্ককে সে কন্ট্রোল করতে পারে। তার সদস্যরা অতি মূল্যবান একটি অ্যান্টিক পাত্র কিনতে আসে। তার বিনিময়ে তারা তাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে যায়। যাওয়ার পর বিক্রেতা ব্যাগ খুলে ম্যাজিকের মাধ্যমে টাকাগুলো উদা হয়ে একটি গোলাপে পরিণত হয়ে যায়। এভাবে তারা মানুষের সাথে প্রতারণা করতে থাকে। এরপর পার্ক একজন কোটিপতি মহিলার বিষয় জানতে পারে। তার ছেলে তার একটি বন্ধুকে মেরে ফেলেছে, তাই তার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন সে যে কোনো মূল্যে তার ছেলেকে বাঁচাতে চায়। এর জন্য সে একজন উকিলের কাছে যাবে। বিষয়টা পার্ক জানতে পেরে জুন এবং থিউকে নিয়ে উকিলের অফিসে চলে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। তাই জুন তাদেরকে হিপনোটাইজ করে অফিসের ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে থিউ ছাদে বসে রাস্তার সিগন্যালটা হ্যাক করে রেড সিগন্যাল লাগিয়ে দেয়, ফলে অরিজিনাল উকিল সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদিকে জুন এবং প্রাং ড্রেস চেঞ্জ করে উকিলের চেম্বারে বসে পড়ে। পরে সেনজিনকে দেখে উকিল ভাবে। প্রাগ বলে তার ছেলেকে বাঁচাতে হলে কোটি টাকা দিতে হবে। সেনজিন রাজি হয়ে যায়। এরপর তারা সেনজিনের কাছ থেকে টাকা নিয়ে তিন দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে কয়েকদিন পালিয়ে থাকবে। জুন যাবে এক বিশাল সমুদ্রের পাশে থাকা এক রিসোর্টে। প্লেনে উঠে জুন এয়ার হোস্টেসকে পটিয়ে ফেলে। সে জুনকে বলে এক বৃদ্ধ লোক তাকে বলেছিল এই বিশাল সমুদ্রে নাকি জলপরী থাকে। এই শুনে জন প্রচণ্ড হাসি পায়। এরপর সমুদ্রের নিচের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কয়েকটি জলপরীকে দেখতে পাই। তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী জলপরীটির নাম হচ্ছে শিনচ্যাং। শিনচ্যাং সমুদ্রের গভীরে হাজার বছরের পুরনো একটি ব্রেসলেট খুঁজে পায়। ব্রেসলেটটি তার কাছে খুব পছন্দ হয়, সেটা সে হাতে পরে না। তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। এক বিশাল ঝড়ে সমুদ্রের পাড়ে আটকে পড়ে সে। সমুদ্রের পাড়ে আশ্রয় পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় তার লেজ গায়েব হয়ে গেছে এবং লেজের পরিবর্তন হয়ে মানুষের মতো পায়ে রূপান্তর হয়েছে। এই দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখনই গিয়ে সেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। তখন তার দুটো পা আবারও লেজে পরিবর্তন হয়ে যায়। সে বুঝতে পারে পানি থেকে উপরে উঠলে তার লেজ পায়ে পরিণত হবে এবং তখনই আবার পানিতে নামলে পুরোনোই তার লেজে পরিবর্তন হয়ে যাবে। সেই সুইমিং পুলে সাঁতার কাটছিল। সেই সুইমিং পুলটা ছিল এক রিসোর্টের। সেই রিসোর্টেই ছিল জুন। জুন সমুদ্রে হাওয়া খেতে বাইরে সে সুইমকে দেখে ভয় পেয়ে পানির নিচে লুকিয়ে থাকে, তাই তাকে সে দেখতে পায় না এবং রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তার সমস্ত জামা কাপড় খাবার দাবার মেঝেতে পড়ে রয়েছে। সে কিছুতেই বুঝতে উঠতে পারছিল না যে তার রুমে এই অবস্থা কিভাবে হলো। তাই সে যখন তার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে যাবে, তখন এই জামা কাপড়ের মাঝে কারো পা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে উঠে মেয়েটির নাম ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু সিন ভয় পেয়ে জামা কাপড়ের মধ্যে মুখ লুকিয়ে রাখে। তখন জুন লক্ষ্য করে দেখে মেয়েটি তার পছন্দের ড্রেসটা পরে রয়েছে। এই দেখে সে রেগে যায় এবং ড্রেসটা ফিরিয়ে দিতে বলে। সিন ভয় পেয়ে তাকে একটা লাথি মেরে দেয়। সে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। সিন আবারও কপালের মধ্যে লুকিয়ে থাকে। জুন উঠে ড্রেসটি খুলে নিতে যায়। সে তাকে আবারও লাথি মেরে পরপর দুবার লাথি খেয়ে জুন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সিন জানালা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু কাচের জানালার সাথে ধাক্কা খেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে তাকে দেখা যায় জুন তার হাত পা বেঁধে রেখেছে এবং সে পুলিশকে ফোন করে প্রমাণ হিসেবে তার কয়েকটি ছবি তুলে রাখে। জুন লক্ষ্য করে সে তার হাতের মধ্যে কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু সে কিছুতেই তা খুলতে দেয় না। অনেক চেষ্টার পর জুন তার হাত খুলে দেখতে পায় সে একটি চেরি লুকিয়ে রেখেছে। এই দেখে জুন হেসে মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর যখন পুলিশ এসে সিমকে নিয়ে যাচ্ছিল তখন জুন পুলিশকে বলে মেয়েটি কিছুই চুরি করেনি, সে শুধু আমার ঘরে ঢুকে পড়েছিল, মনে হয় মেয়েটি কোনো পাগলাখানায় থেকে পালিয়ে এসেছে। পুলিশ বলে আপনি তাকেই চুরি করার আগেই ধরে ফেলেছেন, মেয়েটি দেখে চোরের মতোই মনে হয়। এই বলে পুলিশ সিমকে নিয়ে যায়। জুন তারপর রুমে এসে সোফায় শুয়ে মেয়েটির ছবি দেখতে থাকে, অর্থাৎ সে মেয়েটির ব্রেসলেটটি লক্ষ্য করে বুঝতে পারে এই ব্রেসলেটটি মহান মূল্যবান। সে কনফার্ম হওয়ার জন্য তার বন্ধু প্রাঙ্ককে ফোন করে দেয়, তার কাছে ছবি পাঠিয়ে এবং বলে যত দ্রুত সম্ভব এই ব্রেসলেটের সকল তথ্য আমাকে বের করে জানাও। ওইদিকে পুলিশ স্টেশনে যাওয়ার সময় সিম অবাক হয়ে বাইরের সবকিছু দেখতে থাকে, কারণ সে এই প্রথমবারের মতো মানুষের দুনিয়ায় এসেছে এবং তার কাছে এই সব কিছু নতুন ছিল। পুলিশ স্টেশন অটোমেটিক দরজা থেকে সে ভয় পেয়ে যায়, এবং কারণ দরজার সামনে কেউ এসে দাঁড়ালে দরজা অটোমেটিক খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। সে ভয় পেয়ে ভেতরে যেতে চায় না। পুলিশ তাকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে আসে। এরপর সে তাকে জিজ্ঞাসা করে হোটেলে তুমি কি করতে গিয়েছিলে, এর আগে তুমি কয়েকটি হোটেলে চুরি করেছো। কিন্তু সে তাদের কথা মনে না দিয়ে এদিক সেদিক দেখতেছে। তখন একজন পুলিশ টিস্যুর বক্স থেকে একটা টিস্যু তুলে নেয়। এই দেখে সে অবাক হয়ে যায়। সে একটা টিস্যু তুলে নেয়, বিষয়টা তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। সে একটার পর একটা টিস্যু তুলতে থাকে। তার এসব কার্যকলাপ দেখে অফিসারটা প্রচন্ড রেগে যায়। সিম ভয় পেয়ে তাকে ঘুষি মেরে দেয়। তার ঘুষির পরে সে দৌড়ে গিয়ে ছিটকে পড়ে যায়। নিচে পড়ে থাকা অফিসারের পিস্তলটি সে তুলে নেয়। তার হাতে পিস্তল দেখে সবাই ভয় পেয়ে নিচে শুয়ে পড়ে। তখন সে টিস্যু বক্সটি দেখতে পায়। পিস্তলটি তার কাছে ভালো না লাগায় সে ফেলে দেয়। আবারও টিস্যু তুলতে থাকে। ওইদিকে জুন এয়ার হোস্টেসের সাথে ডেটে যায়। তখন ম্যাজিক দেখে ইমপ্রেস করতে চায়। ঠিক তখনই জুনের বন্ধু প্রাঙ্ক তাকে মেসেজ করে সেই ব্রেসলেটটি প্রায় 400 বছর পুরনো, যার বর্তমান মূল্য হচ্ছে $6 বিলিয়ন। এই মেসেজ দেখে জুনের মাথা ঘুরে যায়। তখন সে এয়ার হোস্টেস জুনকে বলে নেকলেসটা অনেক খুবই সুন্দর, এটা নিশ্চয়ই আমার জন্য। জুন বলে না, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। এই বলে সে ওইখান থেকে উঠে চলে আসে এবং সিনকে ছাড়ানোর জন্য সোজা পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু পুলিশ সিনকে কিছুতেই ছাড়বে না। তাই জুন অফিসারকে ম্যাজিকের মাধ্যমে হিপনোটাইজ করে ফেলে। অফিসারের ব্রেন তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাকে বোঝায় সিনের আমার বিয়ে, কিন্তু অফিসার তাকে জোর করে আটকে রেখেছে। এই শুনে অফিসার তার কাছে ক্ষমা চায় এবং সিনকে ছেড়ে দেয় এবং জুন তাকে সব কিছুর জন্যই সরি বলে। কিন্তু সে তার কর্মকাণ্ড বুঝতে না পেরে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জুন তার ব্রেসলেটটি ধরতে চায়। সে রেগে গিয়ে মারপিট করার জন্য রেডি হয়। দেখে জুনের সকালবেলা লাথির কথাগুলো মনে পড়ে। তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত হয়নি, তাই এর জন্য তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। এই বলে তাকে টেনে নিয়ে যায়। জুন ট্রাফিক সিগন্যালের লাইটে দেখে দাঁড়িয়ে পড়ে যায়। সিম সোজা হেঁটে যাচ্ছিল। জুন তাকে ধরে বলে ওই দেখো রেড সিগন্যাল, এর মানে এখানে দাঁড়াতে হবে। দেখা যায় সে ট্রাফিক সিগন্যালের আইকনের মতো হাত মিলে দাঁড়িয়ে থাকে। এরকম কার্যকলাপ দেখে জুন হতবাক হয়ে যায়, বলে তুমি কি কোন দুনিয়া থেকে এসেছো। এরপর গ্রিন সিগন্যাল চলে আসে। সিম ওইভাবে দাঁড়িয়ে থাকে। জুন তাকে টেনে নিয়ে শপিং মলে চলে আসে। মলের এক্সপ্লেটারে উঠে প্রচন্ড ভয় পেয়ে নেমে যায়। তাই বাধ্য হয়ে জুন তাকে কোলে তুলে নেয়। জুন লক্ষ্য করে খালি পায়ে হাঁটার কারণে তার পা অনেকটা কেটে গিয়েছে। তাই জুন তার জন্য কয়েক জোড়া জুতা নিয়ে আসে, কিন্তু সে জুতাগুলো নিয়ে অদ্ভুতভাবে খেলতে শুরু করে দেয়। এই দেখে জুন তার কাছ থেকে জুতাগুলো নিয়ে তার পায়ে পরিয়ে দেয়। এরপর যখন তাকে ড্রেস পরতে বলা হয় তখন সে ড্রেসটা মাথায় দিয়ে চলে আসে, কারণ সে ড্রেস পরতে জানতো না। এই দেখে দোকানের মেয়েটি হাসতে থাকে। জুন তাকে ধরে চেঞ্জিং রুমে দিয়ে আসে এবং সে মেয়েটিকে সঠিকভাবে ড্রেস পরিয়ে দেয়। এই দেখে সে বারবার আয়নায় নিজেকে দেখতে থাকে। জুনের একটু জরুরি ফোন আসলে সে কথা বলার জন্য বাইরে চলে যায়। সিন চেঞ্জিং রুম থেকে বেরিয়ে জুনকে কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে সে বাচ্চাদের সেকশনে চলে আসে এবং বাচ্চার কাছ থেকে সে ললিপপ কেড়ে নিয়ে খেতে থাকে। ওদিকে জুন দোকানে বেরিয়ে তাকে খুঁজে না পেয়ে সে হন্নি তন্নি হয়ে তাকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়। সিম জুনকে দেখে খুবই খুশি এবং জুন তাকে নিয়ে খেতে আসে। সিম খাবারের উপর হামলে পড়ে। এতে আশেপাশে সবাই তাকিয়ে থাকে। খাবার দিতে আসা মেয়েটি সিমের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় এবং সিমকে শেখায় কিভাবে লুডুস খেতে হয়। খুব সহজে শিখে যায় এবং এরপর ব্রেসলেটটা হাতে নেওয়ার জন্য জুন ম্যাজিকের মাধ্যমে তাকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু তাতে কাজ হয় না। তাই সে তাকে একটি ম্যাজিক দেখে এবং ম্যাজিকের ফাঁকে সিমের ব্রেসলেটটি নিয়ে নেয়। ব্রেসলেটটি হাতিয়ে নেওয়ার পর জুন তাকে শপিং মলে
বলে তুমি এখানে থাকো, আমি কাজ শেষ করে আসতেছি। এই বলে সে পালিয়ে যায়। হোটেলে ফিরে এসে সে তার ব্যাগ গোছাতে থাকে এবং ফোনে পাংকে বলে সে ব্রেসলেটটি চুরি করে নিয়েছে। পাং তাকে বলে ব্রেসলেটটি নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসতে বলে, কিন্তু জুন বলে ফিরে আসার আগে আবারও ওই লাইট হাউসে সে যেতে চায়। লাইট হাউস সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। ওইদিকে সিম ঘন্টার পর ঘন্টা সে ওইখানে বসে থাকে জুনের অপেক্ষায়। যতবার লিফট থেকে বেরিয়ে আসে ততবার সে দেখে এই বুঝে জুন চলে এলো, কিন্তু জুন আর আসে না। দেখতে দেখতে রাত হয়ে যায়। শপিং মল বন্ধ করে দেওয়া হবে, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। জুনের অপেক্ষায় শপিং মলের বাইরে বসে থাকে। ওইদিকে জুন ট্রাফিক সিগন্যালের আইকনটি দেখে সিনের কথা খুবই মনে পড়ে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সিমকে নিয়ে তার প্রচন্ড টেনশন হয়। সিম জানে সে এখনো তার জন্য শপিং মল অপেক্ষায় রয়েছে এবং সে মেয়েটি বিদায় না জানিয়ে চলে এসেছে। তার মতে কারো কাছ থেকে চলে আসার আগে শেষবারের মতো বিদায় জানানো উচিত। শেষমেশ জুন তার কাছে চলে আসে। প্রচন্ড ঠান্ডার মধ্যে সে গুটিসুটি হয়ে বসে রয়েছে। জুন তার সামনে গিয়ে দাঁড়ায়। সে জুনকে দেখে প্রচন্ড খুশি হয় এবং হাত বাড়িয়ে দেয়।